গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান। দিস ইজ ইমতিয়াজ আলী, ম্যাথস সায়েন্স এডুকেটর। প্রত্যেকে স্বাগত ইমতিয়াজ স্যার ম্যাথস ইউটিউব চ্যানেলে। যারা যারা ক্লাসে জয়েন করে গেছো, তোমরা জানো যে রেগুলার তোমাদের যেমন ক্লাস চলছিল, যে সোম থেকে শনি ধারাবাহিক তোমাদের ঠিক 8:30 বাজলেই তোমাদের দুর্দান্ত জিকে ক্লাসটা আমি নিয়ে হাজির হতাম। যেখানে তোমাদের একটা মিক্সড আকারে ক্লাস চলছিল, জিকে জিএস জেনারেল অ্যাওয়ারনেস থেকে মিক্সড আকারে। সামনে যাদের ডাব্লিউবিকেপি টার্গেট করছো, ডাব্লিউবিসিএস, রেল, এলপি, এনটিপিসি, এসএসসি, জিডি সহ বিভিন্ন এক্সামের জন্য এই সেশনটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওকে, তো হোপফুলি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো ভালো থাকাটা খুবই জরুরি। এখন তোমাদের শরীরের প্রতি কিন্তু খেয়াল রাখতে হবে, পড়াশোনার সঙ্গে সঙ্গে শরীরটাকেও কিন্তু গুরুত্ব দিতে হবে, কারণ মেন্টালি এবং ফিজিক্যালি আমাদের দুটো দিক থেকে আমাদের ফিট থাকতে হবে। তুমি মেন্টালি যতটা স্ট্রং, সিমিলারলি তোমাকে শরীরটাও কিন্তু ঠিকঠাকভাবে তোমাকে ঠিক রাখতে হবে, নাহলে কিন্তু পড়াশোনায় হ্যাম্পার হতে পারে। ঠিক আছে, যাই হোক, তোমরা জানো এসব। আমরা ক্লাস শুরু করছি। আজকে তোমাদের ক্লাস নম্বর 13 নিয়ে চলে এসেছি। হুবহু তোমাদের কমনযোগ্য কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো, যেগুলো পিওকিউ প্রশ্ন, যেগুলো প্রিভিয়াস ইয়ার্স প্রশ্নে পরীক্ষায় এসছে। ওকে, তাহলে চলো আর দেরি নয়, ক্লাসটা শুরু করা যাক। তাহলে রেগুলার ক্লাস করছো, রেগুলার ক্লাস তোমরা জানো যে সকাল 9টা থেকে যেমন চলছে ম্যাথ, সেটা তো হয় 10টা থেকে, এটা তো হয়। এই 3টে ক্লাস রেগুলার কিন্তু আমি তোমাদের নিতাম। তো একটু আমার শারীরিক সমস্যা হয়ে গেছে, এগুলো তো গড গিফটেড। ঠিক আছে, যখন কোনো অসুবিধা বা শারীরিক অসুস্থতা আসে, তখন তো আমাদের হাতে কিছু করার থাকে না। তো এর জন্য কিছুদিন একটু আমি রেস্ট ছিলাম বা রেস্টে আছি। তো তোমরা একটু ম্যানেজ করে নাও। আবার আশা করি খুব জলদি তোমাদের সঙ্গে লাইভ ক্লাস নিয়ে চলে আসবো। হ্যাঁ, ডে বাই ডে যেমন ক্লাস চলছিল। ওকে, তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। প্রত্যেকে প্রতিটি প্রশ্ন দেখবে এবং সঠিক উত্তর দিয়ে তোমার প্রস্তুতিকে যাচাই করে নেবে যে কেমন পড়াশোনা চলছে। আজকে যতটা পারবো আমি তোমাদের ক্লাসটা এলাবোরেট করার চেষ্টা করব, বা সম্ভব হলে তোমরা একটু লিখে নেবে, যেহেতু শরীর অসুস্থ, যতটা পারি আমি ডিসকাস করে দেবো। তো নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো এবং বন্ধুদের মাঝখানে বেশি বেশি করে শেয়ার করো। তাহলে লেট স্টার্ট, শুরু হচ্ছে আজকের ক্লাস। চলো, প্রথম প্রশ্ন অন স্ক্রিন। প্রত্যেকেই প্রশ্নটি পড়ে ভালো করে বুঝে উত্তর করবে এবং সঠিক উত্তর দিয়ে তোমার প্রস্তুতিকে আরো মজবুত করে নাও। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন যারা অলরেডি পড়ে নিয়েছো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে কি? প্রশ্ন হচ্ছে মহাত্মা গান্ধী এবং ড্যাশের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমরা প্রত্যেকে জানি মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকর, তাই তো? বি আর আম্বেদকরের মধ্যে আমাদের কি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? পুনা প্যাক্ট। প্রত্যেকে জানো পুনা প্যাক্ট। যারা উত্তর করেছে অপশনটি, প্রত্যেকের কারেক্ট অ্যান্সার, প্রত্যেকের সঠিক উত্তর। কত সালে সালটা আসে কিন্তু? পুনা প্যাক্ট বা পুনা চুক্তি সালটা প্রত্যেকে একটু মনে রাখবে। পুনা চুক্তি হয়েছিল 1932। কত? 1932 মনে থাকবে, 1932। যদি প্রশ্ন একটু ক্রিটিক্যাল হয়, তাহলে তোমাদের ডেটটাও মনে রাখতে হবে, 24শে সেপ্টেম্বর। কি বললাম? 24শে সেপ্টেম্বর মনে থাকবে। এভাবে তোমাদের কিন্তু পড়ে রাখবে। চলো, এইটুকুই আহ, জেনে রাখো। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আমরা যাই, কারণ অনেক প্রশ্ন আছে। কোশ্চেন নম্বর 2, প্রত্যেকে আনসার করো। কোশ্চেন নম্বর 2 বলছে, স্বাধীনতা সংগ্রামের সময় অরুণা আসাফ আলী আন্দোলনের আন্ডারগ্রাউন্ডের কার্যক্রমে একজন প্রধান নারী সংগঠক ছিলেন। অরুণা আসাফ আলী একজন নারী সংগঠক ছিলেন, এটা কোন আন্দোলন? বারদৌলি সত্যাগ্রহ, ভারত ছাড়ো আন্দোলন, অপশন সি আইন অমান্য আন্দোলন, অপশন ডি হচ্ছে খিলাফত আন্দোলন। প্রত্যেকে আনসার করবে এবং সঠিক উত্তর দাও। চলো, প্রত্যেকেই ক্লাসটা একটু শেয়ার করে দাও এবং ক্লাসে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো এবং রেগুলার ক্লাসে এসো তোমার প্রস্তুতিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভেরি গুড, যারা উত্তর করেছো রাইট অ্যান্সার হবে আমাদের ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, তাই তো? ভারত ছাড়ো আন্দোলন। ঠিক আছে, চলো নেক্সট। হ্যাঁ, এটা প্রত্যেকেই জানো যে এখানেই আহ মাতঙ্গিনী হাজরা ছিল। ঠিক আছে, তার সঙ্গে আমাদের যাকে আমরা গান্ধী বুড়ি নামে চিনি, ঠিক আছে, গান্ধীজি, অরুণা আসাফ আলী, ইনি একজন বিখ্যাত, এখানে মানে উল্লেখযোগ্য একজন ব্যক্তিত্ব। চলো নেক্সট, কোশ্চেন নম্বর 3। কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী লন্ডনের প্রথম গোলটেবিল সম্মেলন আহ্বান করেছিল? প্রত্যেকে ক্লাসটা একটু শেয়ার করে দাও এবং দেখতে থাকো প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর ঠিকঠাক দিতে পারছো কিনা।
ভেরি গুড। এখানে কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী লন্ডনের প্রথম গোলটেবিল সম্মানের আহ্বান করেছিল? এটা হচ্ছে অপশন এ চার্চিল, অপশন বি হচ্ছে রামজে ম্যাকডোনাল্ড, অপশন সি হচ্ছে চেম্বারলিন, অপশন ডি হচ্ছে ডিসরায়েল। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি রামজে ম্যাকডোনাল্ড। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 4। দিলওয়ারা মন্দির খোদাই সহ মার্বেল দিয়ে নির্মিত, এটি কোথায় অবস্থিত? দিলওয়ারা মন্দির, তামিলনাড়ু, কর্ণাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান। সঠিক উত্তর অপশন ডি রাজস্থান। দিলওয়ারা মন্দির এটা হচ্ছে রাজস্থানে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে প্রথম গোলটেবিল সম্মেলন আহ্বান হয়েছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী রামজে ম্যাকডোনাল্ড লন্ডনে। ঠিক আছে, এখানে সালটা ইম্পর্টেন্ট, কবে? 1930। মনে থাকবে? হ্যাঁ, অনেক উত্তর দিয়েছো 1930। বুঝতে পেরেছো? 1930। বাকি গুলো 1931-এ, 1930-এ প্রথম গোলটেবিল। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলো। কোন স্থানে, এটা ইন্দো গ্রিক হবে সম্ভবত, ইন্দো গ্রিক শৈলীতে নির্মিত ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থিত? ইন্দো গ্রিক হবে এটা, কয়রা ফলাহসি ক। ঠিক আছে, ইন্দো গ্রিক শৈলী। চলো কোশ্চেন নম্বর 5। দেখো মূল বিষয় কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, এটা প্রত্যেকে জানো, এটা হচ্ছে আমাদের কলকাতাতে অবস্থিত। কোথায় অবস্থিত? কলকাতা। ঠিক আছে, প্রত্যেকে জানো যে কলকাতাতে অবস্থিত আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। ঠিক আছে, এটা কমন প্রশ্ন প্রত্যেকের। নেক্সট প্রশ্নে চলো, কোশ্চেন নম্বর 6 বলছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ফিফথ 5 ইয়ার প্ল্যানিং। প্রত্যেকে প্ল্যানিংটা ভালো করে দেখে রাখবে যে আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা হয়েছিল, তো এখানে দেখতে পাচ্ছি বলেছে কি মূল উদ্দেশ্য কি ছিল? দারিদ্র্য দূরীকরণ এবং স্বনির্ভরতা অর্জন, দ্রুত আরো অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই বৃদ্ধি করা, অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি, এর কোনোটাই নয়। কোশ্চেন নম্বর 6। একদম সঠিক উত্তর অপশন এ যারা দিয়েছো রাইট অ্যান্সার, যে দারিদ্র্য দূরীকরণ এবং স্বনির্ভরতা অর্জন, এটা হচ্ছে আমাদের ফিফথ 5 ইয়ার প্ল্যানিং এর মূল উদ্দেশ্য। যে বলেছিল না গরিবি হটাও, গরিবি হটাও মানে কি? এই গরিবি যে দারিদ্র্য দূরীকরণ, হিন্দিতে বলা হয় গরিবি হটাও। হ্যাঁ, ইন্দিরা গান্ধীর সময়, তাই তো? মনে আছে প্রত্যেকের? যদি প্রশ্ন আসে গরিবি হটাও এই স্লোগানটি কখন দেওয়া হয়েছিল, সেটাও রাইট অ্যান্সার হবে আমাদের ইন্দিরা গান্ধীর সময়, পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। ঠিক আছে, প্রশ্ন অনেকভাবে আসতে পারে, তোমাদের একটু। আচ্ছা যদি বলে এই ফিফথ 5 ইয়ার প্ল্যানিং, এটার রেঞ্জ মানে কোন সাল থেকে কোন সাল পর্যন্ত, সেটা তোমাদের মনে রাখবে 1974 থেকে 1979। মনে থাকবে 1974 থেকে 1979। হুম, এখানে ওই অ্যাকচুয়ালি দারিদ্র দূরীকরণ, ঠিক আছে, কর্মসংস্থানের মাত্রা বৃদ্ধি করা, ঠিক আছে, এইসব বা স্বনির্ভরতা অর্জন, এক কথায় এগুলোই ছিল মূল উদ্দেশ্য ফিফথ 5 ইয়ার প্ল্যান। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 7। চন্দননগর কোন সালে পশ্চিমবঙ্গে একত্রীভূত হয়? 1950, 1952, 1953, 1954। প্রত্যেক আনসার করবে। চন্দননগর কোন সালে পশ্চিমবঙ্গে একত্রীভূত হয়? চলো প্রত্যেকে সেশনটা একটু লাইক করে শেয়ার করে দাও। চলছে দুর্দান্ত জিকে ক্লাস, টপ 50 প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। টপ 50 প্রশ্ন আজকে আলোচনা হবে, টপ 50 জিকে প্রশ্ন। ঠিক আছে, তো প্রত্যেকেই জানো এই চন্দননগর হচ্ছে আমাদের কোথায় বলো তো? হুগলিতে। কোথায়? মনে রাখবে পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি উল্লেখযোগ্য শহর হচ্ছে চন্দননগর। ঠিক আছে, একদম রাইট অ্যান্সার যারা দিয়েছো অপশন ডি। 1954-তে চন্দননগর পশ্চিমবঙ্গে একত্রীভূত হয়। ঠিক আছে, পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে একত্রীভূত হয় 1954-তে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 8। জাতীয় জরুরি অবস্থা ঘোষণা এবং সংসদের উভয় কক্ষ দ্বারা অনুমোদিত হওয়ার পর কতদিন পর্যন্ত কার্যকরী থাকে? ভালো প্রশ্ন।
জাতীয় জরুরি ন্যাশনাল এমার্জেন্সি যেটা সংসদে ঘোষণা উভয় কক্ষ দ্বারা অনুমোদিত হওয়ার পর কতদিন পর্যন্ত কার্যকর থাকে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কতদিন পর্যন্ত কার্যকর থাকে? প্রত্যেকে বলো সঠিক উত্তর দাও। একদম কারেক্ট অ্যান্সার, এটা হবে 6 মাস। মনে থাকবে ভ্যালিডিটি কত? 6 মাস। ওকে, 6 মাস, 6 মান্থ। ঠিক আছে। পারমাণবিক সংখ্যা সর্বদা ড্যাশের সমান, একটা সায়েন্স রিলেটেড প্রশ্ন, এর প্রত্যেকে জানো যে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক, প্রশ্নটা এভাবে আসতে পারে, পরমাণু ক্রমাঙ্ক। কি বললাম? পরমাণু ক্রমাঙ্ক, এই কথাটা একই জিনিস। তো প্রত্যেকে বলো। একদম সঠিক উত্তর দিচ্ছে অনেকেই, অপশানে যারা করেছো প্রোটন সংখ্যার উপরে ভ্যারি করবে, প্রোটন সংখ্যার উপরে নির্ভর করবে যে পারমাণবিক সংখ্যা সর্বদা এর প্রোটন সংখ্যার উপর সমান। ঠিক আছে, প্রোটন সংখ্যার উপর নির্ভর করবে। ঠিক আছে। যদি বলে ভর সংখ্যা, প্রত্যেকে মাস নাম্বার যদি জিজ্ঞেস করে ভর সংখ্যা আমরা এম দিয়ে ডিনোট করি, এটা মনে রাখবে, এটা হচ্ছে প্রোটন প্লাস নিউটন। কি বললাম? একটা পরমাণুতে প্রোটন এবং নিউটনের টোটাল যে একত্রিত যে সেটাকে আমরা বলা হবে, হ্যাঁ, টোটাল সমষ্টিকে বলা হবে ভর সংখ্যা। মনে থাকবে প্রোটন এবং নিউটনের যে সমষ্টি, এটাকে বলা হবে ভর সংখ্যা বা মাস নাম্বার। ঠিক আছে, আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো প্রত্যেকে। আর ইলেকট্রন আমাদের পরমাণুর বাইরের কক্ষে থাকে। ইলেকট্রন একটা পরমাণুর কেন্দ্রকে, এখানে কেন্দ্র, এটা কেন্দ্র যদি হয়, বিভিন্ন কক্ষ আছে, বিভিন্ন কক্ষকে কেন্দ্র মানে ঘিরে বা কক্ষের ওপরে আমাদের কি থাকে, বহিঃকক্ষে ইলেকট্রন ইলেকট্রন ঘোরে, যেমনটা অনেকটা সৌরজগতের অনেকগুলো থাকে। তোমরা প্রত্যেকে জানো যে ইলেকট্রন বিন্যাসের যে ফর্মুলা 2n², তাই তো 2n² ফরম্যাটে থাকে। কতগুলি কক্ষ থাকে আমাদের? একটা পরমাণুর অনেকগুলো কক্ষ থাকে, কে এল এম এন, তাই তো? একটা পরমাণুর কক্ষ থাকে কে এল এম এন, এভাবে কক্ষ থাকে। কে কক্ষে কতগুলি পরমাণু থাকে? ইলেকট্রন থাকবে 2n²। বুঝতে পারছো? কে মান হচ্ছে 1, তাহলে বুঝতে পারছো তো, মানে 1 নম্বর কক্ষ, 2 নম্বর কক্ষ, 3 নম্বর কক্ষ। তাহলে কে কক্ষে ইলেকট্রন বিন্যাস কত হবে? 2n², মানে 2 × 1। প্রত্যেকে বুঝতে পারছো, মানে 2। এল কক্ষে কতগুলি হবে? সিমিলারলি 2 × 2 এর স্কোয়ার, কত হলো? 4, 4 দুগুণে 8। এম কক্ষে কতগুলো হবে? 2 বুঝতে পারছো, মানে যত নম্বর কক্ষ তত দিয়ে স্কোয়ার করে দেবে। ঠিক আছে, 3 × 3 = 9, 3 এর স্কোয়ার 9, 9 দুগুণে 18, এইভাবে আমাদের চলবে। ঠিক আছে, 2, 8, 18, এভাবে হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এগুলো আমরা ছোটবেলায় পড়েছি, 9, 10 এর জিনিস। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক, কোশ্চেন নম্বর 10। প্রত্যেকে বুঝতে পারছো, এই চ্যাপ্টারটা পড়বে, পরমাণুর গঠনটা ভালো করে পড়বে, এখান থেকে প্রশ্ন পরীক্ষা আসে। নিচের কোন গোষ্ঠীতে প্রযোজন অঙ্গ লুকিয়ে আছে? নিচের কোন গোষ্ঠীতে প্রযোজন অঙ্গ লুকিয়ে আছে? প্রত্যেকে সঠিক উত্তর দাও। আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু খেয়াল করছি, ভুল উত্তর দেবে না, সঠিক উত্তর দিয়ে দেখো যে কতগুলি তুমি পারছো, কতগুলো প্রশ্ন তুমি সঠিক করতে পারছো। একদম সঠিক উত্তর দিচ্ছ অনেকেই, যেখানে শরীর মোটামুটি ঠিকই আছে, আগের থেকে বেটার আছি। ঠিক আছে, তবু একটু রেস্টের প্রয়োজন আছে। ঠিক আছে, ওই জন্য এখন ফুল ফ্লেজে ক্লাসটা দিচ্ছি না। ঠিক আছে, শরীরটা আরেকটু রিকভারি হোক, তাহলে তখন থেকে আবার ফুল দমে ক্লাসটা হবে। ঠিক আছে, ক্লাস করলে অ্যাকচুয়ালি প্রেশার পড়ে তো শরীরের ওপর। দেখো এখানে আশা করি বুঝতে পারছো নিচের কোন গোষ্ঠীতে প্রজনন অঙ্গ লুকিয়ে আছে। আশা করি প্রত্যেকে উত্তর দিয়েছো, ব্রায়োফাইট, থ্যালোফাইট, টেরিডোফাইট, এটা সবগুলোই। ঠিক আছে, প্রজনন অঙ্গ তিনটেতেই লুকিয়ে আছে, যার ফলে তো এদের বংশবিস্তার হয়। ইজ ইট ক্লিয়ার? সবগুলোই আছে। হ্যাঁ, এইগুলোকে কি বলা হয় বলো তো? একটা উদ্ভিদ, তোমরা প্রত্যেকে বুঝতে পারছো, এই ব্রায়োফাইট উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে পড়ছে। প্রজনন অঙ্গকে আমরা অনেক সময় স্পোর বলে জানি। কি জানি? স্পোর, মানে যেখান থেকে রেণু, স্পোর বা রেণু, জানো তো, বা ভ্রূণ থাকে, যেখানে মানে খোলা ভ্রূণ বা নগ্ন ভ্রূণ, হ্যাঁ, বাইরের দিকে যেটা আর কি আমরা স্পষ্ট দেখতে পাই, সেকে বলা হয় স্পোর বা রেণু বা নগ্ন ভ্রূণ, সেখান থেকেই অ্যাকচুয়ালি বংশবিস্তার হয়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাই, কোশ্চেন নম্বর 11 বলো। ইস্ট এবং মাশরুম কোন প্রজাতির জীবের উদাহরণ? ভালো প্রশ্ন। প্রত্যেকে সঠিক উত্তর ছত্রাক, মনেরো,
উদ্ভিদ, প্রোটিস্টা। প্রত্যেক আনসার করবে। ইস্ট এবং মাশরুম কোন প্রজাতির জীবের উদাহরণ? একদম, চলো সঠিক উত্তর। ইস্ট, মাশরুম এগুলো হচ্ছে ছত্রাক, মনে থাকবে। ছত্রাক, যারা আনসার করেছো সঠিক উত্তর ছত্রাক, ঠিক আছে। বাকিদের ভুল হয়েছে, সঠিক উত্তর ছত্রাক, মনে হবে না, উদ্ভিদ হবে না, প্রোটিস্টা হবে না। নেক্সট প্রশ্নে চলো, ছত্রাক আঙ্গি। চলো, মহাবলীপুরম ড্যাশ দ্বারা প্রতিষ্ঠিত, মানে নিচের এই প্রশ্নটা রিসেন্ট একটা পরীক্ষা এসছে, ঠিক আছে। রিসেন্ট তোমাদের সম্ভবত লাস্ট কি পরীক্ষা হচ্ছে, লাস্ট তোমাদের হয়েছে পিএসসি ক্লার্কশিপ এসছে, ঠিক আছে। পিএসসি ক্লার্কশিপ এসছে। মহাবলীপুরম ড্যাশ দ্বারা প্রতিষ্ঠিত, রাজা চোল, হ্যাঁ, নরসিংহ বর্মন, চন্দ্রগুপ্ত মৌর্য এবং বিভাস ভান। বলো, প্রত্যেকে বুঝে শুনে উত্তর করবে, ভুল কেউ করবে না। একদম উত্তর হবে অপশন বি, নরসিংহ বর্মন, যারা আনসার করেছো বি, পারফেক্ট উত্তর, মনে থাকবে। মনে থাকবে, চলো নেক্সট প্রশ্ন, ভুল করবে না, চলো নেক্সট প্রশ্ন। কোশ্চেন নম্বর 13, পোলো বা চৌগান খেলতে গিয়ে নিম্নের কোন সুলতানের মৃত্যু হয়? পোলো বা চৌগান খেলতে গিয়ে নিম্নের কোন সুলতানের মৃত্যু হয়, মানে মারা যায়? কুতুবুদ্দিন আইবক, বলবন, ইলতুৎমিশ, নাসিরউদ্দিন মোহাম্মদ। পোলো বা চৌগান খেলতে গিয়ে আমাদের, একদম সঠিক উত্তর দিচ্ছে অনেকে, কুতুবুদ্দিন আইবক, ঠিক আছে, কুতুবুদ্দিন আইবকের মৃত্যু ঘটে, ঠিক আছে, কুতুবুদ্দিন আইবকের মৃত্যু ঘটে, যিনি কিনা আমাদের ভারতের সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। অথবা দাস বংশের প্রতিষ্ঠা, প্রশ্ন আসতেই পারে, দাস বংশের প্রতিষ্ঠা, ঠিক আছে, যিনি কিনা কুতুব মিনার নির্মাণ করেন। আর কিছু মনে থাকবে, কুতুব মিনার, ঠিক আছে, কুতুব মিনার। হ্যাঁ, ইনি স্টার্ট করেছিল, এনার জামাতা শেষ করেছিল, ঠিক আছে, ইলতুৎমিশ। যাই হোক, নেক্সট প্রশ্নে যাওয়া যাক, কোশ্চেন নম্বর 14, প্রত্যেক আনসার করবে। কোশ্চেন নম্বর 14, কোনটি সঙ্গীত নাটক একাডেমি কর্তৃক শাস্ত্রীয় নৃত্য নয়? কোনটি সঙ্গীত নাটক একাডেমি কর্তৃক শাস্ত্রীয় নৃত্য নয়? এই প্রসঙ্গে একটা কথা বলি, শাস্ত্রীয় নৃত্য এখানে সঙ্গীত নাটক একাডেমি কর্তৃক টোটাল 8টি, কতগুলি, 8টি নৃত্যকে এখানে এই শাস্ত্রীয় নৃত্যের মধ্যে ফেলা হয়েছে, যেটা তোমরা না জানলে একটু নোট করে নেবে, আমি লিখে দিচ্ছি। এক হচ্ছে ভারতনাট্যম, জানলে ভেরি গুড। দুই হচ্ছে কত্থক। তিন হচ্ছে কুচিপুড়ি। চার হচ্ছে ওড়িশি বা ওড়িশি। চলো একটু লিখে দিই, তোমরা না জানলে নোট করে নাও। পাঁচ হচ্ছে কথাকলি। ছয় হচ্ছে সত্তরীয়, সত্তরীয়। আর একটা হচ্ছে মণিপুরি, আর একটা হচ্ছে মোহিনীঅট্টম। এই টোটাল 8টা, ঠিক আছে, টোটাল 8টা। তো এদের মধ্যে নিশ্চয়ই বুঝতে পারছো, মণিপুরি, কুচিপুড়ি, মোহিনীঅট্টম সবগুলি আছে, তাহলে ভাংড়া কিন্তু হলো না। যারা উত্তর আশা করি ধরতে পারছো, হ্যাঁ, অপশন তোমাদের সামনে পরিষ্কার আমি বলে দিলাম, 8টিকে ভূষিত করা হয়েছে এর মধ্যে, তাহলে অবশ্যই আমাদের, হ্যাঁ, এইটা 8টা আমি বলে দিলাম, তাহলে বাকি পড়ে রইলো ভাংড়া। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 15, প্রত্যেকে বলো। বিষুব মানেই সেই তারিখ যখন
অপশন এ যারা উত্তর করেছো প্রত্যেকে কারেক্ট, কারণ দেখে বুঝতে পারছো যে এখানে দিন রাতের চেয়ে দীর্ঘ হয়, রাত দিনের চেয়ে দীর্ঘ হয়। এটি বছরের সবচেয়ে ছোট দিন এবং সবচেয়ে বড় রাত, এরকম কিছুই না। হ্যাঁ, আমরা প্রত্যেকে জানি যে বিষুব মানে হচ্ছে দিন রাত্রির সময়কাল সমান হবে। ঠিক আছে? সমান হবে। ঠিক আছে? বুঝতে পারছো? কোন সময় জানো তো এটা? প্রত্যেকে জানো তো? যে দুবার বছরে সূর্য আকাশের বিষুব রেখাকে অতিক্রম করে। বুঝতে পেরেছো? সেটা হচ্ছে দুটো দিন প্রত্যেকের জানা উচিত। একটা হচ্ছে 22শে ডিসেম্বর, মানে অতিক্রম করে। ঠিক আছে? মানে ওই দিন আর কি। আরেকটা হচ্ছে 21শে মার্চ। না, ভুল বললাম। সরি। আচ্ছা, এটা একটু দেখে নিও। আমার ঠিক এখন মাথায় আসছে না। ঠিক আছে? তো এখানে ওই বিষুব কথাটির অর্থ প্রত্যেকের দিন রাত্রি সমান। এটা আশা করি ক্লিয়ার। ঠিক আছে? নেক্সট প্রশ্ন। সম্ভবত 22শে সেপ্টেম্বর বা মার্চ, মার্চের দিকে হবে। দুটো ডেট আছে। দেখে নেবে। দৈর্ঘ্য অনুযায়ী চীনের দীর্ঘতম নদী কোনটি? ইয়াংজি, মেকং, হ্যাঁ, আমুর। প্রত্যেকে আনসার করবে, সঠিক উত্তর দাও। দৈর্ঘ্য অনুযায়ী চীনের দীর্ঘতম নদী কোনটি? দৈর্ঘ্য, বেসিক্যালি দৈর্ঘ্য বেসে আমাদের সঠিক উত্তর প্রত্যেকে দাও। সঠিক উত্তর ইয়াংসি, হ্যাঁ, নাকি মেকং, নাকি অবিটিস, আমুর। চীনের বলেছে, এটা কিন্তু খেয়াল রাখবে, চীনের বলেছে। তাহলে অবশ্যই রাইট অ্যান্সার হবে, হ্যাঁ, যারা ভুল করেছো রাইট অ্যান্সার হবে মেকং, অপশন বি, চীনের বলেছে। নাকি ভুল বললাম? এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। চীনের দীর্ঘতম নদী, দৈর্ঘ্য অনুযায়ী চীনের দীর্ঘতম নদী ইয়াংসি, মেকং, আমুর। হ্যাঁ, ইয়াংসি হবে, ইয়াংসি। ঠিক আছে? হ্যাঁ, একদম একদম ইয়াংসি কিয়াং করে দাও। ইয়াংসি কিয়াং, হ্যাঁ, ইয়াংসি আমরা প্রত্যেকে জানি, এটা হবে রাইট অ্যান্সার। এটা মনে রাখবে, এটা হচ্ছে চীনের দীর্ঘতম। আর যদি আমরা পুরো ওয়ার্ল্ড হিসাবে দেখি, ওয়ার্ল্ড বেস যদি দেখি, ওয়ার্ল্ড বেস যদি দেখি, এটা হচ্ছে তৃতীয়। তো ওয়ার্ল্ড ওয়াইজ যদি দেখি, এটা হচ্ছে তৃতীয় ওয়ার্ল্ড বেসিস। আর চীনের মধ্যে হচ্ছে প্রথম। ঠিক আছে? নেক্সট প্রশ্নে চলো। হ্যাঁ, এশিয়ার দীর্ঘতম, এটাও হবে। হ্যাঁ, ওয়ার্ল্ডের তৃতীয়, এশিয়ার দীর্ঘতম। এশিয়ার মধ্যে যদি বলো সেটাও ঠিক আছে। এশিয়ার, টোটাল এশিয়ার মধ্যে বললেও ফার্স্ট। হ্যাঁ, এশিয়ার দীর্ঘতম। চীন না বলে তুমি এশিয়া জিনিসটা, মানে চীন তো এশিয়ার মধ্যেই। পুরো এশিয়া মহাদেশে দীর্ঘতম হচ্ছে এই ইয়াংসি। ঠিক আছে? তার অনেকগুলো ডেটা দিয়ে দিলাম। নেক্সট প্রশ্নে চলো। তাহলে 17 নম্বর প্রশ্নে যারা দেখেছো সঠিক উত্তর করার চেষ্টা করবে। 42তম সংশোধনী আইন 1976 দ্বারা মৌলিক কর্তব্যগুলিকে কোন কমিটির সুপারিশের ভিত্তিতে যুক্ত করা হয়েছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন। বলো। নরসিংহ কমিটি, শরণ সিং কমিটি, বলবন্ত রায় মেহতা কমিটি, শিবরামন কমিটি। একদম সঠিক উত্তর যারা দিয়েছো, এটা হবে শরণ সিং কমিটি। মনে থাকবে, শরণ সিং কমিটি। ঠিক আছে? 1973 সালে সর্দার শরণ সিং কমিটি মৌলিক কর্তব্য সম্পর্কে সুপারিশ করে। বুঝতে পেরেছো? হ্যাঁ, কমিটি হচ্ছে শরণ সিং কমিটি। একদম ঠিকঠাক বলেছো। চলো নেক্সট প্রশ্ন। পার্ট ফোরে, পার্ট ফোরে, ঠিক আছে, মৌলিক কর্তব্য পার্ট 4A যুক্ত করা হয়েছে। নেক্সট। পশ্চিমবঙ্গের অফিসিয়াল ফুল কোনটি? পশ্চিমবঙ্গের প্রত্যেকে জানা উচিত, পশ্চিমবঙ্গের আমাদের অফিসিয়াল ফুল পদ্ম, জবা, শিউলি, কোনোটি না। এর প্রত্যেকে জানা উচিত যে পদ্ম হবে না।
জবা হবে না, শিউলি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। যে অফিসিয়াল ফুল হচ্ছে আমাদের শিউলি, পশ্চিমবঙ্গের অফিসিয়াল ফুল হচ্ছে কি শিউলি, ঠিক আছে। অফিসিয়াল ফুল হচ্ছে আমাদের শিউলি, এটা প্রত্যেকের রাজ্য ফুল যেটাকে আমরা বলি, হ্যাঁ, বা পশ্চিমবঙ্গে যদি বলা হয় আহ প্রাণী, প্রাণী যদি বলা হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যদি বলা হয়, ঠিক আছে, রাজ্য প্রাণী যদি বলা হয়, এটা আমাদের প্রত্যেকের জানা উচিত, এটা যে ফিশিং ক্যাট বা মেছো বিড়াল, ঠিক আছে, মেছো বিড়াল। এখানে কিন্তু বাঘ সিংহ কিছুই আসবে না, মেছো বিড়াল, ঠিক আছে, মেছো বিড়াল, ওকে। আর যদি বলা হয় পাখি, যদি বলা হয়, এটা তোমাদের SW থাকলো, পাখি কি? ফুল, প্রাণী আমরা জেনে গেলাম, পশ্চিমবঙ্গে অফিসিয়াল যে পাখি, পাখিটা কি আমরা এটা প্রত্যেকে কমেন্ট করবে। নেক্সট প্রশ্নে চল, বলো হাইড্রোজেন বোমা তৈরিতে কোন নীতির উপর ভিত্তি করা হয়? হাইড্রোজেন বোমা কোন নীতির উপর ভিত্তি করে গড়ে ওঠে? ভালো প্রশ্ন। একদম সঠিক উত্তর। দেখ এখানে একটা জিনিস খেয়াল নিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রিত, নিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রিত। তো হাইড্রোজেন বোমা অবশ্যই তোমাদের সংযোজন হবে, কিন্তু এখানে নিয়ন্ত্রিত না অনিয়ন্ত্রিত এটা কিন্তু খেয়াল রাখতে হবে। হাইড্রোজেন বোমা এটাকে নিয়ন্ত্রণ তো করা যায় না, তাই না? তো এটা অনিয়ন্ত্রিত সংযোজন বিক্রিয়া, ঠিক আছে। হাইড্রোজেন বোমা সংযোজন কথার মানে হচ্ছে ফিউশন, কি বললাম? আর বিভাজন কথার মানে হচ্ছে ফিশন, মনে থাকবে, ঠিক আছে। ফিউশন এবং ফিশন এই দুটো জিনিস কিন্তু খেয়াল রাখবে, এটা কিন্তু গুলিয়ে যায় খুব, হ্যাঁ, বিভাজন আর সংযোজন। নেক্সট প্রশ্ন আমরা গেলাম, কোশ্চেন নম্বর 20, বলো প্রত্যেকে। অগ্ন্যাশয় রসের কর্মের জন্য কোন মাধ্যম প্রয়োজন? অগ্ন্যাশয় রসের কর্মের জন্য কোন মাধ্যম প্রয়োজন? প্রত্যেক অ্যান্সার করবে এবং সঠিক উত্তর দাও, কোশ্চেন নম্বর 20। অগ্ন্যাশয় রস এটা হচ্ছে ক্ষারীয়, মনে থাকবে, মানে এটা অগ্ন্যাশয় রস যে মানে যার উপর কাজ করবে মাধ্যমটা ক্ষারীয় দরকার, হ্যাঁ, কারণ আম্লিক হলে তো হবে না, অ্যাসিড ক্ষারের উপর কাজ করবে, বুঝতে পারছো? কি বুঝলে? যে পাকস্থলী থেকে যে খাবারগুলো আসে, হ্যাঁ, পাকস্থলীতে আমরা কি জানি, আগের দিন পড়েছি যে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয় কোথা থেকে? স্টোম্যাক থেকে, তাই তো, পাকস্থলী থেকে। তাহলে এটা কি? এটা অ্যাসিড প্রকৃতির, তাই তো? তাহলে এটা অবশ্যই আম্লিক প্রকৃতির, তাহলে অবশ্যই পিত্তরস অগ্ন্যাশয় থেকে কি নিঃসৃত হয়? অগ্ন্যাশয় থেকে কি নিঃসৃত হয়? পিত্তরস। এই পিত্তরস কি হবে তাহলে? ক্ষারীয় হবে, তাই তো। অগ্ন্যাশয় রস কি হবে? অগ্ন্যাশয় থেকে পিত্তরস, সেটা হচ্ছে ক্ষারীয়। আর পাকস্থলীতে যে যে খাদ্যটা আসে এটা হচ্ছে HCl, আমাদের রস যেটা HCl মানে আম্লিক প্রকৃতির, তাহলে অবশ্যই এর উপরে এটা হজম করার জন্য আমাদের ক্ষারীয় মাধ্যম, কথা বুঝতে পারছো? ক্ষারীয় মাধ্যম লাগবে যাতে সহজে খাবারটা হজম হতে পারে, ঠিক আছে। বুঝে নাও প্রত্যেকে। পিত্তরস পরিতে হয় অগ্ন্যাশয় থেকে। FDI ফুল ফর্ম বলো প্রত্যেকে, কোশ্চেন নম্বর 21। FDI, FDI ফুল ফর্ম ফরেন ডিরেক্ট ইনপুট, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, ফিসকাল ডিরেক্ট ইনভেস্টমেন্ট, ফিসকাল ডিরেক্ট ইনপুট। প্রত্যেকে আনসার করবে। এরকম ছোটখাটো একটা তোমাদের ফুল ফর্ম কিন্তু পরীক্ষা আসে। FDI ফুল ফর্ম হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। যারা উত্তর করেছো অপশন বি, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, দিস ইজ কল্ড FDI, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলো। একদম সঠিক উত্তর অনেকে দিয়েছো, যে রোপণ করা গাছের সারির মধ্যে কৃষি কৃষি ফসল জন্মানোকে যারা উত্তর করেছো সামাজিক বনায়ন, ভুল উত্তর। ঝুম চাষ, ভুল। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, হচ্ছে তৌগা ব্যবস্থা, ঠিক আছে। দেখো প্রথমত অনেকে সামাজিক বনায়ন, ঝুম চাষ এগুলো বলে দেবে, এটা কিন্তু ভুল, ঠিক আছে। ঝুম চাষ মানে কি, সেই কোনো জায়গায় পুড়িয়ে, ঠিক আছে, পাহাড়ের ধাপ কেটে যেটাকে তৈরি করে সেটাকে বলা হয় ঝুম চাষ, ঠিক আছে।
ভুল করবে না, সঠিক উত্তর তৌগা বনায়ন বা এই কৃষি ব্যবস্থা হচ্ছে আমাদের এমন একটি রোপণ ব্যবস্থা যেটা হচ্ছে গাছের সারির মধ্যে কৃষি ফসল মানে চাষ করা হয়, ঠিক আছে? হ্যাঁ, মানে ধরো তুমি কিছু চাষ করেছো, মাঝখানে বহু বর্ষজীবী কিছু গাছ লাগিয়ে দিলে, হ্যাঁ? কিছু গাছ তারাও বাড়ছে, এদিকে চাষও হচ্ছে। কথা বুঝতে পারছো? হ্যাঁ, মানে একই দিকে ২ দিকে তুমি বেনিফিট হবে। নেক্সট প্রশ্ন। কোয়েশ্চেন নম্বর 23, কোন মাটি পটাশ ও চুন সমৃদ্ধ? যারা এখন অবধি ক্লাসটা লাইক করেন, প্রতি ক্লাসটা লাইক করে নাও এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো রেগুলার এরকম ক্লাস পেতে, ঠিক আছে? পটাশ এবং চুন সমৃদ্ধ লাল মাটি, ক্ষারীয় মাটি, ক্ষারীয় পিটযুক্ত পলি মাটি। একদম সঠিক উত্তর যারা দিচ্ছ মনে রাখবে পলি মাটি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। অনেকে ভাববে পিটযুক্ত, না, পলি মাটি যারা করেছো একদম সঠিক উত্তর। কারণ প্রত্যেকের জানা উচিত যে এই পলি মাটি হচ্ছে আমাদের কোথায় দেখা যায় বলতো? গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ সমভূমিতে আমাদের এখান থেকেই মোটামুটি যখন নদী বয়ে যায়, ঠিক আছে, তখন তার নিম্নভূমিতে পলি বালি সঞ্চয় করে, হ্যাঁ, এবং এই মাটি হচ্ছে কি পটাশ সমৃদ্ধ এবং চুন সমৃদ্ধ, যার ফলে এই মাটির রং অনেকটা ধূসর হয়, ধূসর কালার হয় বা হালকা ছাই রং, বুঝলে? ধূসর বা হালকা ছাই কালার, ছাই বোঝো, ছাই রঙের মতো হয়, ঠিক আছে, মনে রাখবি। চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, আরেকটি কথা বলি, যদি এই মাটিতে কি চাষ হয়? প্রত্যেকে জানো যে পলি মাটিতে কি কি চাষ হয়? সবই হয়, ধান, গম, ভুট্টা, ঠিক আছে, সবকিছুই হয়। ধান, গম, ভুট্টা, মানে উর্বর আর কি, যেটা আর কি, বুঝলে? আখ হয়, তৈলবীজ হয়, ঠিক আছে, চলো এটসেট্রা। কোশ্চেন নম্বর 24, পৃথিবীর কোর অংশ, পৃথিবীর কোর অংশ নামে পরিচিত কোনটি? লিথোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, পেরিস্ফিয়ার, সেন্টোস্ফিয়ার। প্রত্যেক আনসার করবে। পৃথিবীর কোর অংশ, কোর মানে বোঝো তো? এখানে সঠিক উত্তর অনেকে দিচ্ছ, দেখে নেবো লিথোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, বেরিস্ফিয়ার, সেন্টোস্ফিয়ার। অনেকে সেন্টো করে দেবে, না, এটা সঠিক উত্তর হবে বেরিস্ফিয়ার। কোর অংশকে বলা হয় বেরিস্ফিয়ার, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। কোশ্চেন নম্বর 25, গণপরিষদের রাজ্য কমিটির প্রধান কে ছিলেন? গণপরিষদের রাজ্য কমিটির প্রধান কে ছিলেন? প্রশ্নটা ভালো করে বুঝে উত্তর দেবে, নাহলে কিন্তু ভুল হবে। একদম সঠিক উত্তর দিয়েছো অনেকেই, অনেকে ভুলও দিচ্ছ। রাইট অ্যান্সার হবে অপশন বি, জওহরলাল নেহরু। হ্যাঁ, গণপরিষদের সভাপতি যদি বলা হতো, স্থায়ী সভাপতি, তখন হতো রাজেন্দ্র প্রসাদ। তিনি ছিল কি পার্মানেন্ট প্রেসিডেন্ট, ঠিক আছে। এই গণপরিষদের স্থায়ী সভাপতি সেটা হবে রাজেন্দ্র প্রসাদ, ভুল করবে না। অস্থায়ী বললে কি হবে? অস্থায়ী সভাপতি বললে কি হবে? গণপরিষদের আহ অস্থায়ী সভাপতি যিনি প্রবীণ ছিল, সবচেয়ে বয়সে বড়, ডক্টর সচ্চিদানন্দ সিনহা, ডক্টর সচ্চিদানন্দ সিনহা। বুঝতে পারছো প্রত্যেকে? এরকম রিলেট করে পড়তে হবে। নেক্সট প্রশ্নে চলো। তাহলে গণপরিষদের স্থায়ী সভাপতি হয়ে গেল, গণপরিষদের অস্থায়ী সভাপতি হয়ে গেল, এবং প্রশ্ন ছিল কিন্তু আলাদা, গণপরিষদের রাজ্য কমিটির প্রধান সভাপতি সেটা কিন্তু আলাদা হবে, জওহরলাল নেহেরু, ঠিক আছে। তাহলে গণপরিষদ কবে স্থাপিত হয়? 1946, মনে থাকবে। নিউ দিল্লি। কত? 1946। নতুন দিল্লি বা নিউ দিল্লি লিখছি। ঠিক আছে, চলো নেক্সট। এবার এর বিষয়ে অনেক কিছু আছে, আমি আর বলছি না ডিটেলস। পরবর্তী প্রশ্নে গেলাম, কোশ্চেন নম্বর 26। প্রত্যেক অ্যান্সার করবে। কোশ্চেন নম্বর 26 হচ্ছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি প্রস্তাবনা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল কোন সংবিধানের দ্বারা? ড্যাশের সংবিধান। প্রশ্নটা একটু ঘুরে গেছে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি, প্রশ্ন হচ্ছে এটা, প্রস্তাবনাটি কোন দেশের সংবিধানের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল? আশা করি বুঝতে পারছো। প্রস্তাবনা, প্রিএমবেল, প্রত্যেকের একদম এটা মুখেই থাকবে প্রশ্নটি, আশা করি। একদম সঠিক উত্তর
মার্কিন যুক্তরাষ্ট্র রাইট অ্যান্সার, প্রত্যেকের সঠিক উত্তর অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্র। প্রত্যেকের জেনে রাখবে ফ্রান্স থেকে কি এসছে, জার্মানি থেকে কি এসছে, জরুরি ব্যবস্থা, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু জেনে রাখবে, ঠিক আছে। একদম সঠিক উত্তর। আমরা নেক্সট প্রশ্নে যাব। তাহলে সঠিক উত্তর হলো ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান দ্বারা বা এই সংবিধানের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 27, ভারতীয় গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব কে করেন? ভারতীয় গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব কে করেন? একটু আগে বলছিলাম, যদি সেই প্রশ্নটা তুমি খেয়াল করো, এই প্রশ্নটা তুমি ইজিলি পেরে যাবে। বেসিক্যালি বুঝতে হবে যে গণপরিষদের প্রথম সভায় ডক্টর সচ্চিদানন্দ সিনহা হবে রাইট অ্যান্সার, রাজেন্দ্র প্রসাদ কিন্তু হবে না। পরে কিনা ইনি এসেছিল রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে, বুঝতে পারছো? যদি বলো স্যার কি, একদম ঠিক, এটা হচ্ছিল 1946। কবে? 1946, 1946-এ 9 ডিসেম্বর, 9 ডিসেম্বর। একটু বুঝে নাও, শরীরটা ঠিকঠাক নেই, লেখাটা একটু উল্টোপাল্টা হচ্ছে। যাই হোক, তোমরা একটু বুঝতে পারছো আশা করি। 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সবাই উপস্থিত ছিল মাত্র 211 জন। কতজন? মাত্র 211 জন। মনে থাকবে এই যে ডেটাগুলো বলছে, এগুলো একটু মনে, মাত্র 211 জন উপস্থিত ছিল। এদের মধ্যে প্রবীণতম ব্যক্তি হিসাবে যিনি ছিল, তিনি ছিল সচ্চিদানন্দ সিনহা, এবং ইনি প্রথম এই বিধানসভা বা এই গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিল, ঠিক আছে। অস্থায়ী হিসাবে এনাকে নির্বাচিত করা হয়েছিল। যাই হোক, নেক্সট কোশ্চেন নম্বর 28, প্রত্যেকে উত্তর দেবে। কোশ্চেন নম্বর 28 বলছে বায়ুমণ্ডলীয় চাপ দ্বারা পরিমাপ করা হয়। বায়ুমণ্ডলীয় চাপ দ্বারা পরিমাপ করা হয়। বায়ুমণ্ডলীয় চাপ ড্যাশ দ্বারা পরিমাপ করা হয়। প্রশ্নটা এরকম হওয়া উচিত ছিল। ব্যারোমিটার, হেক্সামিটার, ন্যানোমিটার, ফ্ল্যাক্সোমিটার। প্রত্যেকে বলো। কোশ্চেন নম্বর 28, বায়ুমণ্ডলীয় চাপ, এটা প্রত্যেকে জানা উচিত যে বায়ুমণ্ডলীয় চাপ আমরা প্রত্যেকে জানি যে ব্যারোমিটার দ্বারা পরিমাপ করা হয়, ঠিক আছে। হ্যাঁ, ব্যারোমিটার যারা করেছো সঠিক উত্তর প্রত্যেকে। বায়ুর চাপ ব্যারোমিটার, বায়ুর গতিবেগ অ্যানিমোমিটার, বায়ুর দিক বা বাদ পতাকা, ঠিক আছে, সবগুলো কিন্তু আমরা জেনে রাখবো। বলো কোশ্চেন নম্বর 29, মানুষের অলফ্যাক্টরি রিসেপ্টর শনাক্ত করে। অলফ্যাক্টরি রিসেপ্টর কি শনাক্ত করে? স্বাদ, গন্ধ, স্পর্শ নাকি শ্রবণ? প্রত্যেক আনসার করবে, প্রত্যেক আনসার করবে। অলফ্যাক্টরি রিসেপ্টর। প্রথমত তোমাকে জানতে হবে এই অলফ্যাক্টরি নার্ভ কোথায় আছে। নাকে, নাকে, নাকে গন্ধ শনাক্ত করে, ঠিক আছে। চোখে কি থাকে? চোখে কি থাকে আমাদের? অপটিক নার্ভ। চোখে কি থাকে? অপটিক নার্ভ, ঠিক আছে। অপটিক নার্ভ যা দিয়ে আমরা চোখ, চোখে থাকে, যেটা আমাদের চোখের থেকে সোজা মাথায় ব্রেনে এটা কানেক্টেড করা থাকে, যার ফলে আমরা যেটা দেখি মাথায় গিয়ে ছবিটা আসে, ঠিক আছে। শ্রবণ যদি বলা হয় সেটা হচ্ছে অডিটরি স্নায়ু। কি বললাম? অডিটর। এটা কোথায়? কানে, ঠিক আছে। অডিটরি স্নায়ু কোথায় হচ্ছে? কানে, ঠিক আছে, কানে। যাই হোক, এগুলো পড়বে কানে। অডিও বিষয়টা এসছে, হ্যাঁ, অডিও ভিজুয়াল, ঠিক আছে, যাই হোক, সেখান থেকে আসছে। নেক্সট প্রশ্নে যাই। কোশ্চেন নম্বর 30, প্রত্যেকে বুঝতে পারছো, পড়তে হবে, না পড়লে কিন্তু পরীক্ষায় ভুল হয়ে যাবে। নিচের কোনটি নিষ্ক্রিয় গ্যাস? হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন। হ্যাঁ, এই অলফ্যাক্টরি স্নায়ু যদি কারোর নষ্ট হয়ে যায়, এগুলো কিন্তু ভীষণ সেন্সিটিভ জিনিস। হ্যাঁ, কোনো মানুষের যদি কোনো কারণে এই নার্ভ যদি ড্যামেজ করে, অডিটরি নার্ভ বা অপটিক নার্ভ, তখন কিন্তু সে চোখে দেখতে পাবে না, কানে শুনতে পাবে না, সব ঠিকঠাক আছে। হ্যাঁ, কি বললি, কি হলো, এরকম মনে হবে, মানে তুমি মানুষটা ঠিক আছো, কিন্তু তোমার ভিতরের জিনিসপত্র কিন্তু তখন কিন্তু ঠিকঠাক কাজ রেসপন্স করবে না। তখন তুমি গন্ধ পাবে না নাকি, চোখে হয়তো দেখতে পাবে না, কানে শুনতে পাবে না। এই জিনিসগুলো আমাদের ঘটে যায় বয়স সঙ্গে সঙ্গে, বয়সের সঙ্গে সঙ্গে নার্ভগুলো একটু হালকা হালকা ড্যামেজ করে, ঠিক আছে। চলো, বা বয়সের সঙ্গে সঙ্গে না, যে কোনো বয়সেই ঘটতে পারে, এগুলো সব তো আমাদের হাতে নেই। চলো, কোনটি নিষ্ক্রিয় গ্যাস?
প্রত্যেকে আনসার করেছো আর্গন, হ্যাঁ, জেনন, নিয়ন, রেডন, এগুলো প্রত্যেকে জানো যে নিষ্ক্রিয় গ্যাস। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্নে চলো। 31, জীববিজ্ঞানের যে শাখাটি কোষের অধ্যয়ন নিয়ে কাজ করে, কোষ বললে আমরা কি বুঝি? কোষ, হিস্টোলজি, সাইকোলজি, ফিজিওলজি, সাইটোলজি। তো রাইট অ্যান্সার হয়ে যাবে সাইটোলজি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, সাইটোলজি। এটা হচ্ছে কোষের অধ্যয়ন, কোষের অধ্যয়ন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 32, রক্ততঞ্চনে প্রতিরোধী পদার্থ, রক্ততঞ্চনে প্রতিরোধী পদার্থ কোনটি? ফাইব্রিনোজেন, হেপারিন, থ্রম্বিন, গ্লোবিন, আনসার মি। রক্ততঞ্চন প্রতিরোধ করে দেয়, সেটা হচ্ছে অপশন বি, হেপারিন, ঠিক আছে। রক্তকে জমাট বাঁধতে দেয় না, আমাদের শরীরে হেপারিন আছে বলে রক্তনালীর মধ্যে জমাট বাঁধে, নাহলে কিন্তু রক্ত ক্লড হয়ে যেত, বুঝলে, সমস্যার সমাধান হতো না, সমস্যায় সমস্যা হয়ে যেত, বুঝলে। হেপারিন আছে বলে রক্তটা স্মুথলি চলাচল করতে পারে। ইজ ইট ক্লিয়ার? যদি কারোর এই ঘটনাটা ঘটে যায় যে রক্ত তঞ্চন হচ্ছে না, তখন কিন্তু ওষুধ খেতে হয়। হ্যাঁ, একটি ওষুধ আছে যেটা কিনা তোমাকে তখন রক্ত খেলে তারপরে তোমার রক্তটা ঠিকঠাক জমাট বাঁধবে বা রক্তটা আটকে যাবে, বার হবে না, ঠিক আছে। এটা কিন্তু খুব সমস্যা, বা কারোর হয়তো রক্ত ক্লড হয়ে গেছে, তখন সেটাকে আবার অ্যান্টি অ্যান্টি হেপারিন বলে একটা ওষুধ থাকে, সেটা দিয়ে আবার সেটাকে মানে ঠিকঠাক করতে হয়, বুঝতে পেরেছো। অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে, এগুলো যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়েছো তারা জানো, ঠিক আছে, যারা ডাক্তারি নিয়ে পড়েছো। যাই হোক, নেক্সট প্রশ্নে গেলাম। নিচের কোনটি ভারতের প্রাচীনতম, নিচের কোনটি ভারতের প্রাচীনতম? জিম করবেট জাতীয় উদ্যান, গির জাতীয় উদ্যান, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, নীলগিরি বায়োস্ফিয়ার, নিচের কোনটি প্রাচীনতম? এক্স্যাক্টলি সবাই উত্তর করছো, এটা সঠিক উত্তর, প্রত্যেকের জানা উচিত যে ভারতের প্রাচীনতম হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান, ঠিক আছে। হ্যাঁ, এটি প্রতিষ্ঠিত হয়েছিল, এর আগের নাম ছিল আমাদের 1936, এর আগের নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক। কি ছিল? হেইলি ন্যাশনাল পার্ক, হেইলি, ঠিক আছে, মনে থাকবে। কোথায়? উত্তরাখণ্ডে। হ্যাঁ, এই জিম করবেট কোথায়? মনে রাখবে, উত্তরাখণ্ড। যারা জানো ঠিক আছে, যারা জানো না তাদের জন্য বলি, উত্তরাখণ্ডে কোথায়? নৈনিতালে। কোথায়? নৈনিতাল। ওকে, ভুল করবে না, সঠিক উত্তরটা জেনে নাও। বুঝতে পেরেছো? কি জন্য বিখ্যাত যদি বলা হয় জিম করবেট? টাইগার। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 34, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? স্বরাষ্ট্রমন্ত্রী বলতে আমাদের হোম মিনিস্টার, এখন বর্তমান যেটা আমাদের আছে অমিত শাহ, জানো তো প্রত্যেকে, হোম মিনিস্টার, এটাকে বলা হয় স্বরাষ্ট্রমন্ত্রী। তো প্রত্যেকে আনসার করো। ফার্স্ট স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল ছিল, বা সর্দার প্যাটেল এখানে আছে, রাইট অ্যান্সার অপশন বি তে বসে আছে, ঠিক আছে, একদম ইনি ছিল ভারতের। এনার অনেক অবদান আছে, সর্দার বল্লভভাই প্যাটেলকে আমাদের ভারতের আয়রন ম্যান বলা হয়, ঠিক আছে। বেশ শক্তপোক্ত মানুষ ছিল বা রাগী মানুষ ছিল, বুঝলে। হ্যাঁ, ভারতের আয়রন ম্যান হিসাবেও কিন্তু এনাকে ডাকা হয়। ওকে, চলো নেক্সট প্রশ্নে আমরা যাই। প্রতি বছর 30শে এপ্রিল ভারতে কি দিবস পালিত হয়? 30শে এপ্রিল, জাতীয় ঐক্য দিবস, আয়ুষ্মান ভারত দিবস, জাতীয় স্বাস্থ্য মিশন দিবস, জাতীয় প্রযুক্তি দিবস। প্রতি বছর 30শে এপ্রিল ভারতে কি দিবস হিসাবে পালিত হয়? চটপট। মনে রাখবে, প্রতি বছর 30শে এপ্রিল আয়ুষ্মান ভারত দিবস, আয়ুষ্মান ভারত দিবস পালন করা হয়, আয়ুষ্মান ভারত দিবস পালন, জাতীয় ঐক্য দিবস হবে না, যারা বলেছো ভুল উত্তর, ঠিক আছে, বুঝতে পারছো। এটি 2018 সালের পর থেকে পালন করা হয়, মনে থাকবে, কবে? 2018 সালের পর থেকে এটি পালন করা হয়। ব্যাকটেরিয়া কি আবিষ্কার করেন? প্রত্যেক আনসার করবে, ব্যাকটেরিয়া কি আবিষ্কার করেন? মানে অ্যান্টনি লিউয়েনহক,
রবার্ট ব্রাউন, রবার্ট হক, নাকি রবার্ট হুক, রবার্ট কোচ? এটা প্রত্যেকে জানা উচিত। ব্যাকটেরিয়া কে আবিষ্কার করে? একদম সঠিক উত্তর অ্যান্টনি ভেন লিয়েনহক। যারা উত্তর করেছো সঠিক উত্তর। দিস ইজ মানে এই ব্যক্তি কিন্তু আমাদের ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন। বুঝতে পারছো? কোষ যদি বলা হয় তখন রবার্ট হুক কথা মনে আসবে। তিনি কিন্তু মৃত কোষ আবিষ্কার করেছিল। ঠিক আছে? কোষের কথা যদি আসে। চলো নেক্সট প্রশ্ন। রবার্ট ব্রাউন প্রোটোপ্লাজম আবিষ্কার করেছিল। ঠিক আছে? নেক্সট প্রশ্নে চলো। কোশ্চেন নম্বর 37, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ এর সদর দপ্তর কোথায় ছিল? আইএমএফ সদর দপ্তর কোথায় ছিল? নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্র, জেনেভা সুইজারল্যান্ড, ওয়াশিংটন ডিসি মার্কিন যুক্তরাষ্ট্র, লন্ডন যুক্তরাজ্য। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? একদম সঠিক উত্তর দিচ্ছ। ওয়াশিংটন ডিসি যারা করেছো পারফেক্ট উত্তর। এটা কিনা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত, তাই তো? মনে রাখবে আইএমএফ প্রকৃতপক্ষে জাতিসংঘের একটি প্রধান আর্থিক সংস্থা। আইএমএফ প্রকৃতপক্ষে ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন বা জাতিসংঘের একটি প্রধান আর্থিক সংস্থা। জাতিসংঘ, বুঝতে পারছো? জাতিসংঘের একটি প্রধান আর্থিক সংস্থা, যেটিতে 190টি সদস্য দেশ। কতগুলি? 190টি সদস্য দেশ আছে। ঠিক আছে? 190টি সদস্য দেশ। তো বিশ্বব্যাপী কি করে আর্থিক সহযোগিতা, হ্যাঁ, আর্থিক স্থিতিশীলতা, এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে কে? এই আইএমএফ। আইএমএফ। ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন। ভারতীয় জাতীয় ক্রীড়া প্রশিক্ষণের শ্রেষ্ঠত্বের জন্য সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার কি? প্রত্যেকে অ্যান্সার করবে। ভারতীয় ক্রীড়া প্রশিক্ষণ, ভারতীয় ক্রীড়া প্রশিক্ষণের শ্রেষ্ঠত্বের জন্য সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার কি? একদম সঠিক উত্তর। প্রত্যেকে জানো যে এখানে যিনি আর কি কোচ, তাই তো? যিনি আর কি কোচ সর্বোচ্চ মানে প্রশিক্ষণ বলেছে, মানে যিনি শেখায় আর কি খেলা, কোচ হিসাবে যিনি থাকেন বা শিক্ষাগুরু, তাকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। কি পুরস্কার? দ্রোণাচার্য পুরস্কার ভারতীয় ক্রীড়া প্রশিক্ষণের শ্রেষ্ঠত্বের জন্য সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার। এটি গুরু দ্রোণাচার্যের নামে কিন্তু মানে নামাঙ্কিত বা নামকরণ করা হয়েছে। হ্যাঁ, মনে পড়ছে যে মহাভারতের একজন কিংবদন্তি চরিত্র যিনি ছিল, একজন খুব ভালো একটা মানে খুব ভালো একজন গুরু বা যোদ্ধাদের যিনি পরামর্শদাতা, পরামর্শ দান করতে অর্জুন টর্জুন সব থেকে শুরু করে। অর্জুন পুরস্কার মানে বিশেষ তোমার আহ, কৃতিত্বের জন্য, মানে তোমার মানে যে আর কি মানে প্রদর্শনী, মানে অর্জুন পুরস্কার, বুঝতে পারছো? মানে দেওয়া হয় কাকে? খেলোয়াড়কে দেওয়া হয় বা প্রতিযোগীকে দেওয়া হয়, বুঝতে পারছো? কিন্তু তাদের যে কোচ থাকে তাকে দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার। ঠিক আছে? নেক্সট প্রশ্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা তোমাদের দেখো বলছে তালকাটোরা স্টেডিয়ামে বারিসু কন্নড় টিম দিমাভা সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করলেন। এটা কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন। এটি কোথায় অবস্থিত? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তালকাটোরা স্টেডিয়ামে বারিসু কন্নড় দিমাভা সাংস্কৃতিক উৎসব উদ্বোধন করলেন। এটি অবস্থিত নিউ দিল্লি, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ নাকি কর্ণাটক? সঠিক উত্তর প্রত্যেকে দাও। রাইট অ্যান্সার যারা দিয়েছো অপশন এ, নিউ দিল্লি। দেখো ম্যাক্সিমাম কিন্তু প্রধানমন্ত্রী যদি কিছু করে সেটা তোমরা টার্গেট করবে নিউ দিল্লি। ঠিক আছে? কারণ এটা আমাদের ক্যাপিটাল, তোমরা জানো ভারতের রাজধানী। হ্যাঁ, এটাই কিন্তু উত্তর হওয়ার চান্স কিন্তু থাকে, সি এর ক্ষেত্রে বললাম। হ্যাঁ, সবসময় সত্যি নয়, বাট একটা আন্দাজ করা, যদি না তুমি পারো তখন নিউ দিল্লি করা বেটার হবে। কোন দলকে 2023 সালে, তাই বলে অপশনে নিউ দিল্লি থাকলে নিউ দিল্লি মেরে দিও না, ভুল হয়ে যাবে। ঠিক আছে? এক্ষেত্রে নিউ দিল্লি। ঠিক আছে? সব দিকে বিচার বিবেচনা করে তবেই উত্তরটা দিতে হবে। কোন দলকে 2023 সালে 13তম হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা
জাতীয় চ্যাম্পিয়নশিপের বিজয়ী ঘোষণা করা হয়েছিল? এটা সিনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়ন ইন্ডিয়া হকি টিমের কথা বলা হচ্ছে। কেরালা বা কেরল, ওড়িশা, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ। তো যারা জানো তারা পারবে, না হলে কিন্তু পারবে না। এটা হচ্ছে অপশন সি, মধ্যপ্রদেশ হবে। ঠিক আছে, অপশন সি এমপি বা মধ্যপ্রদেশ যারা করেছো তাদের জন্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স, না পারলে কিছু করার নেই। আশা করি এই প্রশ্নটা প্রত্যেকেই পারবে। বলছে কোন প্রণালী দুটি স্থলভাগকে পৃথক করেছে? আজ এখানে কিছু একটা মিসিং আছে, বুঝলে? এখানে সামহাও আমার মনে হচ্ছে এটা, আমি প্রশ্ন দেখে নিলাম। চলো, প্রশ্নটা উত্তর হবে মালাক্কা প্রণালী। কি হবে? মালাক্কা, এটা মিসিং হয়ে গেছে। মালাক্কা প্রণালী কোন দুটি স্থলভাগকে পৃথক করেছে? শুধু প্রণালী তো হয় না। একদম, তো এখানে সঠিক উত্তর যারা দিচ্ছ, রাইট অ্যান্সার মালয় উপদ্বীপ এবং ইন্দোনেশিয়া সুমাত্রা দ্বীপ, এদেরকে পৃথক করেছে মালাক্কা প্রণালী। ওকে, চলো নেক্সট প্রশ্ন। কোশ্চেন নম্বর 42 বলা হচ্ছে কি ভারতীয় সংবিধানের কোন অংশে পৌরসভার সাথে সম্পর্কিত? ভালো প্রশ্ন, প্রত্যেকে সেশনটা একটু লাইক করে নেবে। যারা ক্লাসে আছো এটা তোমাদের অবশ্যই কর্তব্য, কারণ ক্লাসটি একটু শেয়ার করবে। হ্যাঁ, তোমাদের ক্লাসে ভিউ, হ্যাঁ, বা তোমাদের শেয়ার বা লাইকের উপর কিন্তু, কমেন্টের উপর কিন্তু নেক্সট ক্লাসের আমার মোটিভেশনটা আমি পাবো। নেক্সট ক্লাস আরো ভালো করার চেষ্টা করব। আর যদি লাইক শেয়ার কমেন্ট না করো তাহলে কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু ক্লাসগুলি কি হবে, অফ হয়ে যাবে। বুঝতে পারছো? সবকিছু মোটিভেশনের একটু দরকার পড়ে। হ্যাঁ, তো এটা তোমাদের অবশ্যই করা উচিত। হ্যাঁ, অবশ্যই তোমরা ক্লাসগুলি লাইক শেয়ার করে দেবে। ভারতীয় সংবিধানের কোন অংশে পৌরসভার সাথে সম্পর্কিত? একদম সঠিক উত্তর যারা দিচ্ছ, পৌরসভা। অংশ বলেছে, হ্যাঁ, পার্ট 9 এতে অবস্থিত। ঠিক আছে, পার্ট 9 এতে অবস্থিত। ঠিক আছে, যদি প্রশ্ন এই প্রসঙ্গে বলা হয় যে পৌরসভা, যদি প্রশ্ন এরকম হয় যে পৌরসভা কততম সংবিধান সংশোধনী, তখন হবে ৭৪তম। অ্যামেন্ডমেন্টের কথা যদি বলা হয়, ৭৪তম অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, কত সাল? 1992, 1992 সাল। কত সাল? 1992 সাল। ঠিক আছে, আবার বলছি, মনে রাখবে। যদি বলে কোন অংশ, তখন হবে পার্ট 9 এর এ। যদি বলা হবে কততম সংবিধান সংশোধনী, ৭৪তম সংবিধান সংশোধনী, কত? 1992-তে। যদি বলা হতো যে পার্ট 9 এর কোথা থেকে কোথা অবধি, সেটা তোমাদের কিন্তু জেনে রাখা উচিত। পঞ্চায়েত ক্ষেত্রে তোমরা জানবে এটা 243-এর পি থেকে 243-এর জেড অবধি। মনে থাকবে, এটা হচ্ছে পৌরসভা পার্টি। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন আসছি। কোশ্চেন নম্বর 43 বিশ্ব হিন্দি কততম সংস্করণ 2023 সালের 15 থেকে 17 ফেব্রুয়ারি তারিখে ফিজি সরকারের সাথে সহযোগিতায় ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রক দ্বারা ফিজির নাদিতে আয়োজিত হয়েছে? এটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড প্রশ্ন, প্রত্যেকে বুঝতে পারছো। চলো, এটা চট করে উত্তর করে দাও। নেক্সট প্রশ্নে আমরা যাব। কোশ্চেন নম্বর 43, রাইট অ্যান্সার দিয়েছো অনেকে, অপশন সি 12তম। ঠিক আছে, 10তম যারা করেছো ভুল, 11 হবে না। সি যারা করেছো 12তম। ঠিক আছে, 2023 ফিজির নাদিতে আয়োজিত হয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। বিশ্ব হিন্দি সম্মেলন, বিশ্ব হিন্দি সম্মেলন 1857 সালের বিদ্রোহকে প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ হিসেবে বর্ণনা করেছিলেন কে? নেক্সট প্রশ্ন, কোশ্চেন 44, ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 1857 সালে বিদ্রোহকে প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ হিসেবে বর্ণনা করেছিলেন কে? বাল গঙ্গাধর তিলক, সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, বিডি সাভারকর, বিনায়ক দামোদর সাভারকর। একদম সঠিক উত্তর যারা বলেছে, অপশন ডি ভিডি সাভারকর। ইনি কিনা বলেছিল 1857 সালে মহাবিদ্রোহকে প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেন। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 45, করেঙ্গে ইয়া মরেঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রামে কোন আন্দোলনের সাথে জড়িত? করেঙ্গে ইয়া মরেঙ্গে, প্রত্যেকে বলো।
ভালো প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। করেঙ্গে ইয়া মরেঙ্গে, বলো কোন আন্দোলন? ডান্ডি মার্চ, অসহযোগ আন্দোলন, খিলাফত আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন? একদম সঠিক উত্তর। এটা হচ্ছে আমাদের 1942-এ যেটা হয়েছিল, হ্যাঁ, ভারত ছাড়ো আন্দোলন। এটাই হবে যেটা তোমাদের অরুণা আশরাফ আলীর যে প্রথম প্রশ্নটা যেটা বলছিলাম, হ্যাঁ, একজন বিখ্যাত নেত্রী ছিল এই ভারত ছাড়ো আন্দোলনের। বলেছিলাম না প্রথম প্রশ্ন, দেখো প্রথম দিকে দুটো একটা প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা ছিল, অরুণা আশরাফ আলী। তাহলে সেখানে ভারত ছাড়ো আন্দোলন, এটাও কিন্তু আমাদের মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে কিন্তু হয়েছিল। এখানে কিন্তু স্লোগান উঠেছিল, এটা কত সালে বলে দিলাম, 1942, মনে থাকবে, 1942-এর। ঠিক আছে। আর এখানেই এই বিখ্যাত স্লোগান উঠেছিল, করেঙ্গে ইয়া মরেঙ্গে, করবো অথবা মরবো, মানে দেশ স্বাধীন করব অথবা মরবো। এতটাই ভারতীয়রা নিজেদের মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পড়েছিল শেষের দিকে, যখন আর পারছে না। 1942 মানে বুঝতে পারছো, আর মাত্র কয়েকটা বছর তারপরে কিন্তু দেশটা স্বাধীন হয়েছিল, পুরোপুরি উৎখাত করে, মানে নির্বংশ করে দিয়েছিল ইংরেজ জাতিকে, তাই তো, ভারত থেকে। যে দিনটা হচ্ছে 1947-এর 15ই আগস্ট, যেখান থেকে আমরা এখনো স্বাধীনতা দিবস পালন করি, ইন্ডিপেন্ডেন্ট। আমরা স্বাধীন, তাই তো, আমরা স্বাধীন ভারতে বসবাস করি। চলো নেক্সট, হয়ে গেছে আর কয়েকটা প্রশ্ন, চারটে প্রশ্ন বাকি। নিচের কোন শব্দটি আমাদের সংবিধানে প্রস্তাবনায় লেখা নেই? ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ধর্মনিরপেক্ষ, কমিউনিস্ট, সমাজতান্ত্রিক, সার্বভৌম, লেখা নেই, লেখা নেই বলেছে, ঠিক আছে। একদম কমিউনিস্ট কথাটা কিন্তু লেখা নেই, বাকি সবগুলো আছে। ধর্মনিরপেক্ষ, এটা প্রিএমবেল, জানো তো, প্রস্তাবনায় আছে। ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, সার্বভৌম, হ্যাঁ, প্রজাতান্ত্রিক সব আছে, কিন্তু কমিউনিস্ট কথাটা কিন্তু নেই। নেক্সট প্রশ্নে চলো, কোশ্চেন নম্বর 47। উপদ্বীপ মালভূমির দক্ষিণতম বিন্দু নিচের কোন পাহাড় দ্বারা চিহ্নিত? উপদ্বীপ মালভূমির দক্ষিণতম বিন্দু কোন পাহাড় দ্বারা চিহ্নিত? গিরানা, নীলগিরি, ভেলিকোন্ডা, অ্যানাকোন্ডা? চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 48। যার উত্তর করেছো নীলগিরি, পারফেক্ট উত্তর। ঠিক আছে, দক্ষিণতম বললে নীলগিরি হবে উপদ্বীপীয় মালভূমির। চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 48। উত্তর আমেরিকা মহাদেশটি দক্ষিণ আমেরিকা মহাদেশের যুক্ত কি দ্বারা? ভালো প্রশ্ন। উত্তর আমেরিকা মহাদেশটি দক্ষিণ আমেরিকার সাথে যুক্ত কি দ্বারা? একটি খাল দ্বারা, একটি যোজক দ্বারা, একটি প্রণালী দ্বারা, একটি চ্যানেল দ্বারা? সময় নাও। সঠিক উত্তর যারা করছো, এটা হবে রাইট অ্যান্সার, একটি যোজক দ্বারা। উত্তর আমেরিকা মহাদেশটি দক্ষিণ আমেরিকার সঙ্গে যুক্ত হয়েছে একটি যোজক দ্বারা। ঠিক আছে, কোশ্চেন নম্বর 48। এই যোজকটার নাম জানো? পানামা যোজক। কি যোজক? পানামা যোজক। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। চলো, হয়ে গেছে, লাস্ট দুটো প্রশ্ন বাকি। যদি একটি পঞ্চায়েত হয় তাহলে কততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান হয়? যদি একটি পঞ্চায়েত হয় তাহলে কত সময়ের মধ্যে, একটা লিমিটেড পিরিয়ড থাকবে, তার মধ্যে সেটা পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে? প্রশ্নটা একটু, যদি পঞ্চায়েত কি হয়, মানে ভেঙে যায়, এরকম কিছু একটা কথা হবে, যে কোনো একটি পঞ্চায়েত ভেঙে যায় বা ভঙ্গ হয়, তাহলে নেক্সট 6 মাসের মধ্যে এটা লিমিটেড পিরিয়ড থাকে। আমাদের 73তম সংবিধান সংশোধনী আইন, যেখানে বলা হচ্ছে একটি পঞ্চায়েত তার মেয়াদ শেষ হওয়ার আগে ভেঙে যায় যদি, হ্যাঁ, যদি কোনো পঞ্চায়েত মেয়াদ উত্তীর্ণর আগে যদি ভেঙে যায়, বুঝতে পারছো, তাহলে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হতে হবে তার 6 মাসের মধ্যে। এটা একদম কঠোরভাবে আমাদের 73তম অ্যামেন্ডমেন্ট, 73তম সংবিধান সংশোধনী আইনে পঞ্চায়েত সম্পর্কে যখন বলা হচ্ছে, তখন কিন্তু এই কথাটা বলা আছে। বুঝতে পারছো প্রত্যেকে? নেক্সট প্রশ্ন, একদম উত্তর হবে 6 মাস। মেয়াদের আগে, ঠিক আছে, মেয়াদের আগে ভেঙে যায়।
বা কোনো মেয়াদ উত্তীর্ণের আগে যদি ভেঙে যায় তখন নেক্সট 6 মাসের মধ্যে কিন্তু পঞ্চায়েত পুনর্নির্বাচন করতে হবে। নেক্সট প্রশ্নে চলো। নতুন পঞ্চায়েত গঠন করতে হবে, একদম। লাস্ট প্রশ্ন এবং শেষ প্রশ্ন আজকে সেশনের প্রত্যেকে আনসার করবে, সঠিক উত্তর দেবে। বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? বিশ্বের সবচেয়ে সক্রিয় অ্যাক্টিভ যে আগ্নেয়গিরি সেটা কোথায় অবস্থিত? আটলান্টিক মহাসাগরের চারপাশে, প্রশান্ত মহাসাগরের চারপাশে, ভারত মহাসাগরের চারপাশে, সুমেরু মহাসাগরের চারপাশে। প্রত্যেকে আনসার করবে। একদম সঠিক উত্তর অনেকে দিচ্ছ প্রশান্ত মহাসাগর, যাকে রিং অফ ফায়ার বলা হয়। কি বলা হয়? রিং অফ ফায়ার। যারা জানো না লিখে নাও। মানে এর চারিদিকে এত পরিমাণ আগুনের ছড়াছড়ি যায়, বুঝলে, শুধু আগ্নেয়গিরি দেখা যায়, তাকে বলা হয় রিং অফ ফায়ার। রিং অফ ফায়ার, ঠিক আছে। প্রশান্ত মহাসাগরের প্রান্তের যে চারপাশে যে আগ্নেয়গিরি, সেখান থেকে এত পরিমাণ মানে আগ্নেয়গিরি ঘটে কেন বলতো? এখানে ভূমিকম্প প্রবণ, ভালো করে শুনে রাখো। এখানে প্রচুর ভূমিকম্প হয়, যার ফলে এখান থেকে আগ্নেয়গিরিটা বেশি হয়, বুঝতে পারছো? সেই জন্য এখানে 90% অঞ্চলে, মানে এই যে প্রশান্ত মহাসাগরের চারপাশে ভূমিকম্প হয়, সেখান থেকে আগ্নেয়গিরিটা বেশি উদগীরণ দেখা যায়। সবচেয়ে বিশ্বের সক্রিয় আগ্নেয়গিরি কোথায়? প্রশান্ত মহাসাগরের চলো আজকে অবধি তাহলে এই ছিল টপ 50 প্রশ্ন তোমাদের জিকে। কার কত আনসার হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। এভাবে রেগুলার ক্লাসে এসো, ঠিক আছে। 50-এ 50 কে পেয়েছো, সেও বলবে যে স্যার আমি পেয়েছি। আমি প্রত্যেকে কমেন্ট চেক করে নেবো, ঠিক আছে। তো ভালো লাগলে অবশ্যই ক্লাসটা লাইক শেয়ার করে নিও। ওকে, তো শরীর আরেকটু রিকভার হলে তোমাদের ফুল ফ্লেজে ক্লাস আসবে, সমস্ত ক্লাস তোমরা পাবে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ। এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। সমস্ত ক্লাসে আপডেট পেতে অবশ্যই ইমতিয়াজ স্যার ম্যাথস টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবে এবং সময় মতো ক্লাসে অবশ্যই চলে আসবে। টাটা।